বক্তব্যের শুরুতেই আমি একটু আপনাদের শুভেচ্ছা জানাতে চাই, কারণ আজ একটি বিশেষ দিন। 11ই মে বিশ্ব মা দিবস। তাই আজ এখানে উপস্থিত সকল মায়েদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত বোনেরা, মায়ের অবর্তমানে যারা মায়ের স্নেহ, মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো শাসন দিয়ে সংসারটিকে ধরে রেখেছেন, তাদেরকেও জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় মা বোনেরা, আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন, যাকে আপনারা আপনাদের আঁচল উজাড় করে তিনবার ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানাবার জন্য। আমার এই কথায়, এই শব্দে হয়তো অনেকের একটু খটকা লাগবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আসলো কিংবা কেন কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছে। আমি জানি এখানে যারা উপস্থিত তাদের একটি বৃহৎ অংশ হচ্ছে বিএনপি পরিবারের নারী সদস্য, অর্থাৎ যাদের সন্তানের ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে, কিংবা যার স্বামী কিংবা ভাই মূল দল বিএনপি করে। বাকি যারা উপস্থিত তারা কারা? তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা গত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দ্বারা কোনো না কোনো ভাবে অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন সেই মা বোনেদের একাংশ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি এই কারণে, গত দীর্ঘ যে 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে, যেই আন্দোলন করতে যে সারা বাংলাদেশে আমাদের 700-র অধিক নেতা গুম হয়ে গেছে, 5000-এর উপর নেতা কর্মী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রায় 60 লক্ষ রাজনৈতিক সহকর্মী আমার বারংবার কারাগারে গেছে। সেই আন্দোলনে আমরা যেমন রাজপথে ছিলাম, সক্রিয় ছিলাম, রাজপথে না থেকেও আপনারা সেই আন্দোলনের সারথি ছিলেন, কারণ আপনারা পদ্মার অন্তরালে প্রতিটি পুরুষের পেছনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। সেই কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আমার রাজনৈতিক সহকর্মীরা যখন মিথ্যা মামলায় জড়িয়ে নিজ ঘর ছাড়া, তখন আপনাদের মতো মায়েরাই আমার রাজনৈতিক সহকর্মীকে থাকবার জায়গা দিয়েছেন। আমার রাজনৈতিক সহকর্মীরা যখন দিনের পর দিন তার মায়ের হাতের রান্না কিংবা বোন কিংবা স্ত্রীর হাতের রান্না খাবার থেকে বঞ্চিত হয়েছেন, তখন এই মা, এই বোনেরা, এই খালা, এই চাচিরা, এই ফুপুরাই মা এবং বোনের অবর্তমানে আমার রাজনৈতিক সহকর্মীদের মা বোন হিসেবে আবির্ভূত হয়েছেন। আমরা সেই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। আমার রাজনৈতিক সহকর্মী যখন মাসের পর মাস কারাগারে, তখন সংসারটা কিভাবে চলবে তার সকল দুশ্চিন্তা মাথায় নিয়ে ওই সংসার পরিচালনায় কঠিন দায়িত্বটি আপনারা পালন করেছেন। একদিকে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন, অপরদিকে সন্তানের পড়ার খরচ যোগাবার জন্য হয়তো বা কারোর কাছে নীরবে হাত পাততে হয়েছে। আবার ঠিকই সংসারের কাজ গুছিয়ে সপ্তাহের একটি দিন ওই যশোর কেন্দ্রীয় কারাগারে কারা প্রকোষ্ঠে আপনার স্বামী, সন্তান কিংবা স্বজনের সাথে দেখা করতে। আপনাদের সেই লড়াই, আপনাদের সেই সংগ্রামের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে বলেই আজ আমার দল বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা
জিয়া একটি প্রহসনের বিচারে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে শেখ হাসিনা যখন বছরের পর বছর কারান্তরীণ রেখেছে, তাকে মুক্ত করবার জন্য তার উন্নত চিকিৎসার দাবি জানাতে যখন বিএনপির নেতা কর্মীরা দীর্ঘদিন নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন করছে, সংগ্রাম করছে, কিন্তু কোনো কিছুতেই ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার কর্ণপাত হচ্ছে না, তখন কিন্তু আমার মা বোনেরা আমাদের জানার বাইরে কেউ বা রোজা রেখেছেন, কেউ বা মানত করেছেন, কেউ বা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলেছেন। আর সেই কারণেই আপনাদের সেই দোয়া, আপনাদের সেই প্রার্থনা, আপনাদের সেই চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে মুক্ত করেছেন এবং উন্নত চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ শরীরে তিনি দেশে ফিরে এসেছেন। তাই আপনাদের প্রতি আমাদের অনেক ঋণ, আপনাদের প্রতি আমাদের অনেক দায় রয়ে গেছে। সেই দায় পরিশোধের জায়গা থেকে আমি মনে করি আগামীতে চাতরা ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন আপনাদের চাওয়া, আপনাদের প্রত্যাশা নিয়ে রাজনীতি করবার চেষ্টা করবে। প্রিয় মা বোনেরা, আপনাদের নিশ্চয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণে আছে। কোন জিয়াউর রহমান? যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই জিয়াউর রহমান যিনি সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে থেমে থাকেননি, যিনি 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের 55,598 বর্গ মাইলে সার্বভৌমত্ব নিশ্চিত করেছিলেন। আমি সেই জিয়াউর রহমানের কথাটি আজকে বলতে চাই, যেই জিয়াউর রহমান বাংলাদেশের মা বোনদেরকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন যৌতুক বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে। আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে চাই, যেই জিয়াউর রহমান বাংলাদেশের নারীদের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে এবং নারীরা যেন কাজ করে মর্যাদার সাথে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটি নিশ্চিত করবার স্বার্থে নারী বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন। সেই জিয়াউর রহমানের কথা বলছি, যেই জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের 15 সদস্য সংরক্ষিত আসন থেকে বাড়িয়ে 30 শতাংশ করেছিলেন। আজকে আনসার বিজিবি বাহিনীতে, আজকে পুলিশ বাহিনীতে যে নারী সদস্য দেখেন, তাদের অন্তর্ভুক্তিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে। স্বাধীনতার 54 বছর পর বাংলাদেশের অর্থনীতি যে দুটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তার একটি হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প, অর্থাৎ আমরা বিদেশ থেকে আমদানিকৃত কাপড় বা দেশে উৎপাদিত কাপড় কেটে পোশাক তৈরি করে বিদেশে বিক্রি করি। আপনারা জানেন নিশ্চয়ই, গর্ব করবার মতো বিষয়, এই গার্মেন্টস সেক্টরে প্রায় 40 লক্ষ মা বোন কাজ করে, যাদের উপার্জনের উপর কার্যত 2 কোটি মানুষের সংসার চলে। এই গার্মেন্টস শিল্প যেটা নিয়ে আজ বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, এই গার্মেন্টস শিল্প তৈরির পেছনে, এই গার্মেন্টস শিল্পের বিস্তারের পেছনে, এই গার্মেন্টস শিল্পের নারীর কর্মসংস্থানের পেছনে মূল যার ভূমিকা, তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আরেকটি আমাদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে প্রবাসী শ্রমিক। যেই শ্রমিকেরা প্রায় 1 কোটি শ্রমিক বাংলাদেশে, যারা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যাদের হাড় ভাঙা পরিশ্রমের উপার্জিত অর্থ তারা পরিবারের কাছে পাঠায় এবং সেই বৈদেশিক মুদ্রায় এই দেশটি চলে। আমরা যেমন ওই শ্রমিক ভাইদের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করি, ঠিক তেমনি সেই শ্রমিক ভাইদের স্ত্রী পরিজনদের প্রতিও আমাদের সশ্রদ্ধ সালাম। কারণ ওই শ্রমিক ভাইয়ের স্ত্রী তার জীবনের সবচেয়ে সোনালী সময়টি স্বামীকে দূরে রেখে সংসার পরিচালনার দায়িত্বে নেয়। ওই শ্রমিক ভাই কখনোই ওই 18 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করতো না কিংবা করতে পারতো না, যদি না সে জানতো, যদি না সে নিশ্চিত না হতো ঘরে থাকা তার স্ত্রী, যার সাথে মাত্র 5 বছর পরে 1 মাসের জন্য দেখা হয়, সেই স্ত্রী তার বাবা মার খেয়াল রাখে, সেই স্ত্রী তার ঔরসজাত সন্তানকে বড় করে। তাই
আজ বাংলাদেশের অর্থনীতি যে দুই মূল ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, গার্মেন্টস শিল্প এবং প্রবাসী শ্রমিক, তার পেছনেও আমার মা বোনেদের একটি বড় ভূমিকা রয়ে গেছে, যেটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই অতীতে ছিল, যারাই ভবিষ্যতে আসবে, তাদেরকে স্বীকার করে যেতেই হবে। প্রিয় মা বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা হয়তোবা খুব বেশি বলবার প্রয়োজন হবে না, কারণ এই মানুষটিকে আপনারা যে সমর্থন দিয়েছেন, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সেটি বাংলাদেশের ইতিহাস নয়, সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু নজিরবিহীন। বাংলাদেশের নারী ভোটারদের 80% বারংবার বেগম খালেদা জিয়া এবং ধানের শীষের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। বেগম খালেদা জিয়া কিন্তু আমার মা বোনদের এই অবদানের কথা ভুলে যাননি বলেই বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হবার পর প্রথম তিনি কি করেছিলেন, এই যে স্কুলে বাচ্চারা নতুন বছরে যে বিনা পয়সায় পাঠ্যপুস্তক পায়, যে বই পায়, সেই বই দেবার চল শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি হচ্ছে কি, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। অনেক বাচ্চারা স্কুলে যায়, কিন্তু বাবার একার আয়ে সংসার চলে না, তাই বাবাকে সাহায্য করবার জন্য কখনো কৃষি কাজ করতে যেতে হয়, বাবাকে সাহায্য করতে গিয়ে কখনো হয়তো শ্রমিকের কাজ করতে হয়, সে কারণে বাচ্চাদের পড়ালেখায় ক্ষতি হয়। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে মায়েদেরকে উদ্দেশ্য করে, আপনার সন্তানের পড়ার দায়িত্বটি আপনি নেবেন, আর সন্তানের পড়ার খরচ আমার সরকার বহন করবে। সেদিন তিনি ওই সিদ্ধান্তটা নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি আমূল পরিবর্তন হয়েছে। একটি গর্বের কথা কি জানেন, বেগম খালেদা জিয়াকে যখন উন্নত চিকিৎসার্থে লন্ডনে নিয়ে যাওয়া হলো, যে ক্লিনিকে তিনি চিকিৎসারত ছিলেন, বেগম খালেদা জিয়ার সেবা শুশ্রূষায় যে ভদ্রমহিলা নিয়োজিত ছিলেন, তিনি এক নাইজেরিয়ান নার্স। সেই ব্যক্তি বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশ করে তাকে দেখেই প্রথমে বললেন যে আমি তোমাকে চিনি। ম্যাডাম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান কৌতূহল পর্যন্ত জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে ওনাকে চেনেন? বললেন, আমি জানি উনি উনার দেশের নারীদের পড়ালেখার জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন। উনার নীতি অনুসরণ করে আমার দেশ নাইজেরিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিল, তাই আমার গরিব বাবা মা আমাকে পড়বার জন্য স্কুলে পাঠিয়েছিল, সেদিকে স্কুলে গিয়েছিলাম বলেই পড়ালেখা করতে পেরেছি বলেই নার্স হয়েছি, এবং তোমার মাকে আজ লন্ডনে চিকিৎসা দিতে পারছি। অর্থাৎ বেগম খালেদা জিয়ার নীতি শুধু বাংলাদেশে নয়, উন্নয়নকারী সকল রাষ্ট্র অনুসরণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার স্বামী যেমন আপনাদেরকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বেগম খালেদা জিয়া আপনার সন্তানদেরকে অ্যাসিডের সন্ত্রাস থেকে মুক্ত দিয়েছিলেন। একটি সময় অ্যাসিডের ব্যাপক সমস্যা ছিল, গ্রামে গঞ্জে কখনো কখনো বখাটে যুবকেরা যে সমস্ত মেয়েদেরকে পছন্দ করতেন, সে মেয়েদেরকে বিয়ে করবার জন্য ওই মেয়ের পরিবারের উপর চাপ তৈরি করতেন। ওই পরিবার যদি বিয়ে না দিত, দেখা যেত অ্যাসিড দিয়ে এই মেয়েদের মুখ ঝলসে দিতেন। বেগম খালেদা জিয়া অ্যাসিড যদি কেউ নিক্ষেপ করে কোন মেয়ের প্রতি, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করেছিলেন বলেই আজ অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে বাংলাদেশ মুক্তি লাভ করেছে। সকল পরিবারের শিক্ষার মান একই ধরনের নয়, বলতে কোনো দ্বিধানে একজন পুরুষ হিসেবেই বলতে পারি, বহু নারী, বহু স্ত্রী, বহু কন্যা তার স্বামীর বাড়িতে, তার বাপের বাড়িতে পুরুষ দ্বারা লাঞ্ছিত হন, অত্যাচারিত হন। এই পুরুষ দ্বারা নারীরা যেন অত্যাচারিত না হন, লাঞ্ছিত না হন, সেটি নিশ্চিত করবার জন্য তিনি বেগম খালেদা জিয়া নারী এবং শিশু নির্যাতন আইন করেছিলেন। তাই পুরুষেরা রাতারাতি ভালো হয়নি, ভালো হতে বেগম খালেদা জিয়া তাদেরকে বাধ্য করেছিল, যাতে করে কোনো মেয়ের দিকে চোখ রাঙিয়ে না ফেলতে পারে। বেগম খালেদা জিয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা নিয়োগে 60% কোটা মহিলাদের জন্য সংরক্ষণ করেছিলেন, কারণ ছোট বাচ্চারা মাকে ছেড়ে স্কুলে যেতে চায় না, কাঁদে, তারা ভয় পায় স্কুলে শিক্ষকদের। বেগম খালেদা জিয়া বুঝেছিলেন যদি নারী শিক্ষিকা থাকে, তাহলে ওই নারী শিক্ষিকা ওই ছোট বাচ্চাকে মায়ের স্নেহ দিতে
দিতে পারবেন, বোনের আদর দিতে পারবেন, তাহলে ও ভয় পাবে না। বেগম খালেদা জিয়া সেটি করেছিলেন বলে আজ প্রাথমিক শিক্ষা এই ব্যবস্থা নিয়ে সারা বাংলাদেশ পৃথিবীর দরবারে কিন্তু গৌরব করতে পারে। প্রিয় মাও বলে না, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললাম, আমি বেগম খালেদা জিয়ার কিছু কথা বলবার চেষ্টা করেছি। আমি যে কথাটি বলতে চাই আজ তার সন্তান তারেক রহমানের কথা। এই হচ্ছে সেই তারেক রহমান যার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি হচ্ছে সেই তারেক রহমান যার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি হচ্ছে সেই জিয়াউর রহমান যিনি তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। আর তারেক রহমানের মা হচ্ছে তিনি যিনি বাংলাদেশের ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সেই তারেক রহমান মা বোনদের জন্য কি করতে চান? তিনি তার বাবা এবং মায়ের দেখানো পথে হেঁটে তিনি চান যদি আগামীর বাংলাদেশ আমার মা বোনেরা, বাংলাদেশের সাধারণ ভোটারেরা যদি আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখেন, তাহলে তিনি প্রতিটি পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চালু করতে চান। পারিবারিক কার্ডটি কি? প্রতিটি পরিবারে কিছু জিনিস প্রতি মাসে কিনতেই হয়। আপনার গ্রামের মানুষ কম বেশি হয় বা চালটা আপনাদের কিনতে কম হয়, কিন্তু শহর কিংবা যারা কৃষিকাজের সাথে জড়িত না তাদেরকে চাল কিনতেই হয়। তারেক রহমান দেখেছেন প্রতিটি পরিবারকে প্রতি মাসে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি, আটা এরকম 8-10টা জিনিস কিনতেই হয়। আপনার স্বামী কিংবা সন্তানের যা উপার্জিত অর্থ তার 1/3 অন্তত এই জিনিসগুলো কিনবার পেছনে ব্যয় হয়ে যায়। তারেক রহমান চান এই যে প্রতি মাসে যে জিনিসগুলো আপনার কিনতে হয়, চাল, ডাল, সয়াবিন তেলের মতো জিনিস, এই জিনিসগুলো কিনবার পেছনে যে অর্থ ব্যয় হয় সেই অর্থের একটি অংশ তিনি সরকারের তরফ থেকে প্রতিটি পরিবারকে দিতে চান ওই পারিবারিক কার্ডের মাধ্যমে। গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এখন আমি বলিনি। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই পারিবারিক কার্ডটি উনি দিতে চান প্রতিটি পরিবারের নারী সদস্যদের নামে, কোনো পুরুষের নামে না, যাতে করে পরিবারে আপনার মর্যাদা বাড়ে, যাতে করে ওই পরিবারের ওই সংসার পরিচালনায় আপনার স্বামীর যেমন অংশগ্রহণ আছে, আপনার সন্তানের যেমন অংশগ্রহণ আছে, আপনিও বলতে পারেন এই সংসারে আমারও অংশগ্রহণ আছে। কারণ তারেক রহমান পারিবারিক কার্ডের মাধ্যমে আপনাকে প্রতি মাসে ওই জিনিসপত্র কেনবার জন্য 3000 টাকা দিক আর 5000 টাকা দিক, ওইটাই হবে আপনার সংসারে আপনার জন্য বিনিয়োগ। কেন তারেক রহমান দিতে চান আপনার মাধ্যমে? একদিকে আপনার মর্যাদা সমুন্নত করবার জন্য, আরেকটি কারণ হচ্ছে আমাদের পুরুষদের তোমার কিছু বদ অভ্যাস আছে, আমরা আবার টাকা নয় ছয় করি। তারেক রহমান দেখেছেন আমার মা বোনদের কোনো বদ অভ্যাস নেই, তারা পুরো টাকাটা সংসারেই দেয়। প্রিয় মা বোনেরা এখানে যারা উপস্থিত, আমি নিশ্চিত আপনাদের স্বজন যখন অসুস্থ হয়, কোন রোগে কিংবা সড়ক দুর্ঘটনায়, আপনাদের প্রথম গন্তব্য থাকে যশোর 250 শয্যা হাসপাতাল। খুব কম মানুষই কিন্তু আমরা প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিকে যেতে পারি, ঠিক না? এই 250 বেড হাসপাতাল কে বলেছে? এই হাসপাতাল বেগম খালেদা জিয়া যশোরের মানুষের জন্য করে গেছে। এই আপনাদের একটু সামনে শঙ্করপুরের কাছে জানেন না যশোর মেডিকেল কলেজের একটা বিল্ডিং হয়েছে? 2006 সালের এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আমাদের নেতা তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া যশোরবাসীকে কথা দিয়েছিলেন যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। বেগম খালেদা জিয়া এই ঘোষণা দেওয়ার পর তার হাতে মাত্র আর কয়েক মাস অবশিষ্ট ছিল সরকার পরিবর্তনের। ওই সময়ের মধ্যেই তিনি যশোর মেডিকেল কলেজ আইন তৈরি করেছিলেন এবং যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়ে গিয়েছিলেন। অথচ এই দীর্ঘ 18 বছরে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হলো না। এখনো যশোর 250 বেড হাসপাতালকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে তৈরি করা হয়। ওখানে 250 বেড হাসপাতালের বরাদ্দ রয়েছে, অথচ প্রতিদিন ওখানে গড়ে 500 থেকে 600 রোগী চিকিৎসা নেয়। আপনারা দেখবেন ওই অলিতে গলিতে বারান্দায় রোগীরা শুয়ে থাকে। আপনার স্বজনও শুয়ে আছে,
পাশে কিন্তু কিছু মনে করবেন না, কুকুর বিড়ালও শুয়ে থাকে। এটি বাস্তবতা। যদি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হতো, যদি আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা আপনাদের ভোটে নির্বাচিত হতেন, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি তারা এর মধ্যে এই 18 বছরে যশোরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতেন। তারা আপনাদের ভোটে নির্বাচিত ছিলেন না বলে, যশোরের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না বলে, যশোরের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না বলে তারা যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করেননি। আমাদের নেতা তারেক রহমানের সাথে আমাদের কথা হয়েছে, তিনি কথা দিয়েছেন যেই মেডিকেল কলেজ হাসপাতালের ঘোষণা তার মা দিয়ে গিয়েছিলেন 2006 সালে, আগামীতে যদি আপনাদের ভোটে তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পান, ইনশাল্লাহ যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। আপনারা যখন আড়াইশো হাসপাতালে যান, ঢুকলে হাতের ডান দিকে একটা বিল্ডিং পড়ে, করোনারি কেয়ার ইউনিট। বুকে ব্যথা হলে, হার্ট অ্যাটাক করে সেখানে আমরা যাই না? সত্যি কথা বলতে, যে চিকিৎসা আপনি আপনার পাবার কথা ছিল সেই চিকিৎসা আপনি পান না। এটি করেছিলেন আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম। তার স্বপ্ন ছিল যশোরের মানুষের যদি হার্ট অ্যাটাক করে তাকে যেন খুলনায় কিংবা ঢাকায় যেতে না হয়, তাকে যেন এখানেই সকল চিকিৎসা দেওয়া সম্ভব হয়। কিন্তু 18 বছরে যশোরে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা চালু হয়নি। এখনো আপনাকে হার্টে রিং পড়াতে গেলে কিংবা অপারেশনের প্রয়োজনে আপনাকে খুলনা কিংবা ঢাকায় যেতে হয়। তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, আগামীতে যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশাল্লাহ আমরা যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালু করব, যাতে করে যশোরের মানুষ এর হৃদরোগের চিকিৎসা যশোরেই হবে। মা ও বোনেরা, আপনাদের সন্তান কারো এখনো স্কুলে যায়, এখনো কলেজে যায়, কারোর সন্তান হয়তো স্কুল কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে যায়, কারোর সন্তান হয়তো বা কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষ করে এখন নিজেই কাজ করে। একটু খোঁজ নিয়ে দেখেন তো, আপনার সন্তান যে স্কুলে পড়তো, যে কলেজে পড়তো কিংবা যে স্কুল এবং কলেজে পড়ে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কার হাতে তৈরি? আপনি খোঁজ নিলে দেখবেন সেই স্কুল এবং কলেজ তৈরির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামটি জড়িয়ে আছে। যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যশোরের মানুষ গর্ব করে, সেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোরের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার উপহার। আজকে সেই কথাটি আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই কথাগুলো বলবার একটি উদ্দেশ্য, আপনারা যেমন বিএনপি কিংবা বেগম খালেদা জিয়াকে ভালোবেসেছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন, আপনারা ঠিক যতটুকু ভালোবেসেছেন, আমি মনে করি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার থেকে আরো কয়েক গুণ যশোরের মানুষকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় মা বোনেরা, এই দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে আপনারা পদ্মার আড়ালে আমাদের শক্তির আধার ছিলেন, আমাদের আশ্রয় দিয়েছেন, আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন, রাতের পর রাত আমাদের থাকবার জায়গা দিয়েছেন। কিন্তু আমরা আপনাদেরকে রাজপথে আনতে পারিনি। কেন? কারণ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে দাঁড়াতে দিয়ে যে রক্তের গঙ্গা বাংলাদেশে সে বইয়ে দিয়েছিল, আমরা চাইনি আমার মা বোনেদেরকে ছুটিয়ে ফেলে দিতে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্রের উত্তরণের ঝুঁকিপূর্ণ পথটুকু আমরা যখন পার করে ফেলেছি, বাকি পথটুকু পারির ক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মা বোনদের কাছে এসেছি তাদেরকে বাকি পথের যাত্রায় সামিল করতে। কারণ বাংলাদেশের জনগোষ্ঠী, বাংলাদেশের ভোটারদের 51% নারী। নারীর অংশগ্রহণ ছাড়া, নারীর সমর্থন ছাড়া কোনোভাবেই বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। কোনোভাবেই পুরুষ এর একক পক্ষে সংসারে যেমন উন্নয়ন সম্ভব নয়, ঠিক তেমনি নারীর উন্নয়ন সম্ভব নয়। সারা পৃথিবীর যে সমস্ত উন্নত রাষ্ট্র খোঁজ নিয়ে দেখেন, সেখানে নারী পুরুষ সকলে একসাথে কাজ করে, তাহলে সেই দেশ উন্নত হয়নি। আমরা তাই গণতন্ত্র উত্তরণের বাকি পথ অর্থাৎ একটি সুষ্ঠু ভোটের দাবি আদায়ের এই
বাকি পথটুকুতে আমাদের নারী সদস্যদেরকে, আমার বিএনপি পরিবারের নারী সদস্যদেরকে আমাদের সাথে সারথি করতে চাই। আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা তারেক রহমানের বোন হিসেবে, আপনারা তারেক রহমানের মা হিসেবে, আপনারা তারেক রহমানের সহযাত্রী হিসেবে বাংলাদেশ গড়বার ক্ষেত্রে পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে আপনারা কাজ করবেন। আমরা সেই আহ্বানটি জানাবার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে যারা উপস্থিত আমরাও আসরের নামাজ পড়ব। সেই কারণে আপনাদের সাথে নিশ্চয়ই আগামীতে অন্য কোনো পরিসরে আবার কথা বলার সুযোগ হবে। আমরা আজকে আপনাদের সাথে সমগ্র ইউনিয়ন ভিত্তিক কথা বললাম। আগামীতে আমাদের নেতৃবৃন্দ গ্রাম থেকে গ্রামে যাবেন, আপনাদের ঘরে যাবেন, আপনাদের উঠানে যাবেন, আপনাদের কথা শুনবেন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা শুনবেন, যাতে করে এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি যে বাংলাদেশ যেন আপনাদের দুঃখ বুঝিয়ে নিতে সক্ষম হয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। মামুনের একটু বসে আমাদের সভানেত্রী 2 মিনিট কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় নেতাকে, আমাদের জানা অজানা অনেক সত্যকে তুলে ধরেছেন আমাদের মা বোনেদের কাছে। এই জন্য আবারও তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সভাপতি জনাব শাহানা বেগম, আহ্বায়ক চাষা ইউনিয়ন মহিলা দল। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আছে আমার প্রধান অতিথি অনেক ভাইপো, মা বোনেরা সবাই কষ্ট করে আসছেন এই জায়গায়, তার জন্য আপনাদের ধন্যবাদ। আর এই সবাই এই জায়গায় সমর্থন ঘোষণা করলাম।